হি কামস ড্যাশ নভেল ফ্যামিলি, একটা সম্ভ্রান্ত ফ্যামিলি থেকে আসছে। তার মানে কি কামস অফ মানে হচ্ছে ইনএফিক্স মানে হচ্ছে সংকট মুহূর্ত লিখবে না, বাংলা লিখেছি না, তাহলে আমি সেন্টেন্সটা লিখি। দেখেন লিখবেন আগে সংকট মুহূর্ত লিখতে হবে। ইনএফিক্স সমান সমান বলেন তো, এখানে মাইনাস, এখানে মাইনাস যেহেতু আছে 117 থেকে 144, 117 থেকে 144 যদি আমি করে দিই তাহলে অবশ্যই 27 লাগবে, 27। ঠিক আছে, থ্যাংক ইউ। তো স্মরণের যোগ্য এটাকে আমরা এক কথায় কি বলবো? স্মরণীয়। হ্যাঁ, এক কথায় হচ্ছে স্মরণীয় রিটেনে। সেজন্য আমরা এইভাবে সুন্দর করে লিখলে কিন্তু আমরা ফুল মার্কসটাই পেয়ে যাবেন। 3টা প্রশ্ন 3 নম্বর, 3টে কিন্তু পেয়ে যাবেন প্রদত্ত। আশা করি যারা পরীক্ষা দিয়েছেন আপনাদের পরীক্ষাটা খুব সুন্দর হয়েছে এবং ইতোমধ্যে আমাদের বাংলা এবং গণিত, ইংরেজি এই 3টি অংশই কিন্তু সম্পন্ন হয়েছে। কেমন ছিল এই যে পরীক্ষা? কিন্তু এতটুকুই যে 70 মার্কের পরীক্ষা হবে, 70-এর মধ্যে সাধারণ জ্ঞান থেকে এটি কোন পরীক্ষার প্রশ্ন? আসসালামু আলাইকুম। তো আমরা সবাই জানি এরকম যে প্রত্যেক ফ্রাইডেতে আমাদের কোনো না কোনো এক্সাম থাকে। এই এক্সামগুলো ম্যাক্সিমাম কি হয় 11 থেকে 20তম গ্রেডের হয়ে থাকে। তো 11 থেকে 20তম গ্রেডে বিদ্যাবাড়িতে আমাদের কোর্স আছে, অনেকগুলো কোর্স রানিং আছে বর্তমানে। তো 11 থেকে 20তম গ্রেডের হচ্ছে পরীক্ষার সিস্টেমটা হচ্ছে এরকম যে কিছু কিছু পরীক্ষা আছে ডিরেক্ট কি হয়, মানে প্রিলি হয়। তার মানে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গণিত আসে। তো এগুলো প্রিলি আসে, প্রিলি মানে হচ্ছে এমসিকিউ আকারে আসে। আর কিছু পরীক্ষা আছে একদম রিটেন হয়ে যায়। রিটেনটা একদম প্রিলির মতোই, বাট হচ্ছে আপনাকে টু দ্য পয়েন্টে লিখতে হয়। সাথে একটা হয়তো সাথে 2-3টা ম্যাথ থাকে আর একটা প্যারাগ্রাফ লিখতে হয় বাংলা অথবা ইংলিশে। তো এই হচ্ছে আমাদের হচ্ছে রিটেন এবং প্রিলির মধ্যে পার্থক্য 11 থেকে 20তম গ্রেডে। তো আমাদের কোর্সটা এমনভাবে ডিজাইন করা হয়েছে 11 থেকে 20তম গ্রেডের। তো এখানে প্রিলিরও পড়ানো হয়, আবার রিটেনও পড়ানো হয়। আর রিটেন যে কোশ্চেনগুলো থাকে আপনি লক্ষ্য করে দেখবেন এগুলো আসলে প্রিলিতে আমরা এগুলো পড়াই। তো যাই হোক, আমি জাস্ট আমাদের কোর্সের কথা বললাম কারণ আমি এই কোর্সে ইনভলভ আছি। তো আমরা এই কোর্সগুলো আমরা করাই তো সরাসরি। তো এখান থেকে আরেকটা সুবিধা হচ্ছে এখানে আমাদের কোশ্চেনগুলো ডিরেক্ট কমন করে। হ্যাঁ, কর অঞ্চল 25 ঢাকা, এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আজকে। তো এইটার সমাধান আমরা করব, সম্পূর্ণ সমাধান আজকে হবে, এটা আমার ব্যাখ্যা সহ হবে। আমরা আমাদের মূল জিনিসে চলে যাই। আমার আজকের পাঠ হচ্ছে ইংরেজি এবং ম্যাথ। ওকে, তো আমরা ইংরেজি এবং ম্যাথ করব। প্রথম হচ্ছে আমাদের ইংরেজি পাঠটা না, প্রথমে বাংলা পাঠ আমাদের শ্রদ্ধেয় আনোয়ার স্যার পড়াবে। তো বাংলা দেখে না যাই আমি, তো এই দেখেন ইংলিশ দেখেন 20 মার্কস। আমি বললাম না এগুলো আমরা পিলিতে পড়াই। হ্যাঁ, আমরা এগুলো পিলিতে পড়াই। দেখেন আমি একটু জুম করার মনে হয় দরকার নাই। হ্যাঁ, বলা আছে হি ইজ এইচডিও, তার মানে এটা হচ্ছে ওই যে আর্টিকেলের ব্যবহার। এটা কি হবে বলেন তো? এখানে অ্যান হবে, ঠিক আছে? তাহলে কি হবে? এখানে অ্যান হবে, অ্যান। আচ্ছা, এরপরে হি প্রিজাইডেড। এই প্রিজাইড মানে সভাপতিত্ব করে। প্রিজাইডের পরে সবসময় ওভার হয়, বুঝতে পেরেছেন? আমরা ছোটবেলায় এটা মুখস্থ করে আসছি, হি প্রিজাইডেড ওভার দ্য ফাংশন, এরকম লিখতে হবে, অথবা ওভার দ্য মিটিং। তাহলে হি প্রিজাইডেড ওভার দ্য মিটিং। হ্যাঁ, তাহলে এখানে ওভার হবে, ওভার। হ্যাঁ, ওভার। হি কামস নোবেল ফ্যামিলি। দেখেন এখানে কি বলছে, হি কামস। তো এখানে ওই যে কাম আপ মানে কোনো জায়গা থেকে আসা, জন্মগ্রহণ করে এরকম টাইপ। তাহলে এখানে কি হচ্ছে, হি কামস, এই যে দেখেন লেখা আছে এখানে, হি কামস ড্যাশ নোবেল ফ্যামিলি, একটা সম্ভ্রান্ত ফ্যামিলি থেকে আসছে। তার মানে কি কামস অফ মানে হচ্ছে মানে জন্ম নেওয়া, এরকম। সে একটা সম্ভ্রান্ত ফ্যামিলি থেকে এসেছে। তো এখানে ডোন্ট ট্রাই টু গেট রানিং ট্রেন থেকে কি মানে কি রানিং থেকে কি করবে, লাফাবে অথবা কি করবে, নামবে অথবা উঠবে। তো এখানে বলছে ডোন্ট ট্রাই টু গেট ডাউন আর রানিং ট্রেন, আপনি রানিং ট্রেন থেকে নামবেন না, সেই কথা বলছে, বুঝতে পারছেন? ট্রাই করবেন না। তো এইগুলো হচ্ছে দেখেন, আমরা কিন্তু ইংরেজি যদি আমরা পেপার পড়ি অথবা কোনো একটা কোর্সে থাকি, বিদ্যাবাড়ি কোর্সে থাকলেন, আপনার পড়াও হলো, আবার এইগুলো বারবার আমাদের রিপিটেশন করে সুন্দর করে স্যারেরা। হ্যাঁ, তাহলে এইগুলো পরীক্ষা আছে, এগুলো হচ্ছে বিদ্যাবাড়ির লেখা শিটে দেওয়া আছে কমন। মানে বিদ্যাবাড়ির লেখা শিট পড়লে আপনার 11 থেকে 20তম গ্রেডের সম্পূর্ণ সিলেবাসটা কভার হয়ে যায়, বুঝতে পেরেছেন? এটা আমি বললাম, আমি তাই দেখতেছি এটা। তো যাই হোক, আমাদের তুফান স্যার আসে সবগুলো বলে দিবে। হ্যাঁ, কোথা থেকে আসছে। এখানে দেখেন ডিফার মানে হচ্ছে ভিন্ন হওয়া, মানে পৃথক করা। তো ডিফার সবসময় কি ফ্রম হয়। তো এখানে দেখেন আবার উইথ হয়। তো এখানে আই ডিফার, এখানে ডিফারের বিভিন্নতা আছে, বুঝতে পারছেন? ডিফারেন্সিয়েট, হ্যাঁ, বিভিন্নতা আছে। বাট এখানে দেখেন কি যেভাবে বলছি সেভাবে বলি আমরা, আই ডিফার উইথ ইউ, আমি তোমার সাথে এখান থেকে একমত না। কি বলছে? অন দিস পয়েন্ট, এই পয়েন্টের উপর। তাহলে সুন্দর না? দেখেন আমার কিন্তু প্রিপোজিশন কিন্তু মুখস্থ না, বাট এর চেহারা দেখলে কি হয় বোঝা যায়। আপনি বাইরে গেলে বুঝতে পারবেন না কোনটা বাস, কোনটা বাইক, কোনটা সাইকেল, বুঝতে পারেন না। বাট আপনি যখন ইংলিশটা পড়বেন সুন্দর করে, তখন অটোমেটিকলি আপনি বুঝতে পারবেন যে আসলে এখানে কোন
প্রিপজিশনটা হবে, বুঝতে পারছেন? এরকম। তো আপনার আশপাশে যারা বন্ধু বান্ধব আছে তারাই বসবে এখানে। ধরেন আই ডিফার উইথ ইউ অন দিস পয়েন্ট, অন তো আমাদের বন্ধু বান্ধবের মধ্যেই পড়ে, তাই না? বন্ধু বান্ধবের মধ্যে। আচ্ছা, ওকে। এরপর দেখেন মেক সেন্টেন্স উইথ ফলোইং ফ্রেজ অ্যান্ড ইডিয়মস। ফ্রেজ অ্যান্ড ইডিয়মস মানে ওই যে আমরা পড়ছিলাম ক্রোকোডাইল টিয়ার্স, মানে কুমিরের কান্না, কিন্তু আসলে কুমিরের কান্না না, মায়া কান্না। হ্যাঁ, ওই যে এরকম ছিল যে মায়া কান্না, মানে মায়া কান্না তো বোঝে, এটা মায়া কান্না বোঝে না, এরকম মনে করেন যে মানুষের নাই মায়া কান্না বোঝে না। হ্যাঁ, ভালো করে বোঝে, বিশেষ করে মেয়েরা ভালো করে বোঝে। তো যাই হোক, সরি ফর দ্যাট, কিছু মনে করবেন না। আচ্ছা, ইনএফিক্স মানে হচ্ছে ওই যে ডাইলেমা পড়তাম না আমরা উভয় সংকটে, ওই রকম টাইপ। ইনএফিক্স মানে হচ্ছে সংকট মুহূর্ত। ধরেন আমি একটা সংকট মুহূর্তে আছি, আই অ্যাম ইনএফিক্স হোয়াট টু ডু, মানে আমার কি করতে হবে, আমি একটা সংকট মুহূর্তে, আমি ডিসিশন নিতে পারতেছি না। আই হ্যাভ এন ওয়েভারিং কন্ডিশন, মানে আমি একটা কি করতে বিমূঢ়তে আছি, হোয়াট টু ডু, কি করতে হবে আমরা জানি না, এরকম আর কি, বুঝতে পারছেন? কিছু থাকে না। অথবা এরকম দেখবেন যে আপনার হচ্ছে একদম নিজের বোনের বার্থডে, আবার কি গার্লফ্রেন্ডের বার্থডে, সরি টু সে, তাহলে আপনি কি করেন, ইনএফিক্সে আসেন, আপনি ইউ আর ইন ওয়েভারিং কন্ডিশন, হোয়াট টু ডু, আপনি কোথায় একই সময়ে পড়ছে, মানে কোথায় অ্যাটেন্ড করবেন, ব্যাপারটা এরকম আর কি। তো ইনএফিক্স, যাই হোক, আমি একটা মজা করে বললাম হয়তো। আচ্ছা, যাই হোক, কোনো কিছু মনে করবেন না, আমি পজিটিভলি বলেছি এগুলা। ইনএফিক্স মানে হচ্ছে আমরা উভয় বলি, কি হচ্ছে আমরা সংকট মুহূর্ত বলি, হ্যাঁ, তাহলে বলতে পারেন আই ওয়াজ ইন আ ফিক্স হোয়াট টু ডু, মানে কি করতে হবে, আমি উভয় সংকটে ছিলাম। আর আউট মানে কি, কমপ্লিটলি, আউট মানে কি, কমপ্লিট মানে কি সম্পূর্ণরূপে, হ্যাঁ, সম্পূর্ণরূপে। তাহলে আপনি তো এটা যে কোনো কিছু সম্পূর্ণ কমপ্লিট দিয়ে তো আপনি করতে পারবেন, কি হচ্ছে সেন্টেন্স মেক করতে পারবেন, তাই না? ইনএফিক্স মানে হচ্ছে সংকট মুহূর্ত লিখবেন না, বাংলা লিখেছি না, তাহলে আমি সেন্টেন্সটা লিখি, দেখেন লিখবেন আগে সংকট মুহূর্ত লিখতে হবে। ইনএফিক্স সমান সংকট, হ্যাঁ, সংকটে পড়া বা সংকট মুহূর্ত, এরকম আর কি। হ্যাঁ, তো এটা যাই দেন, এটা মেক সেন্টেন্স করবেন কত, মানে ধরেন মানে আই ওয়াজ ইন আ ফিক্স হোয়াট টু ডু, দেখছেন? এই যে সুন্দর একটা সেন্টেন্স হয়ে গেল, বুঝতে পেরেছেন? তো যাই হোক, অনেকে বলে স্যার আপনি তো গণিতে পারেন, আপনি থেকে ইংলিশও ভালো পারেন, যাই সমস্যা নাই। তো আমার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে গণিত হলেও আমি ইংলিশের উপরে অনেক স্টাডি করে আছে, আমার সমস্যা নেই। আমি একসময় ইংলিশ টিচারও ছিলাম, হয়তো ব্যস্ততার কারণে নেওয়া হয় না। হ্যাঁ, তো যাই হোক, কমপ্লিটলি মানে হচ্ছে আউট অ্যান্ড আউট, মানে কমপ্লিটলি মানে কত, থ্রোলি মানে কমপ্লিটলি হয়, আর সব কিছু হয়। তাহলে এখানে আউট অ্যান্ড আউট মানে হচ্ছে সম্পূর্ণরূপে। তো সম্পূর্ণরূপে দিয়ে মানে আউট অ্যান্ড আউট দিয়ে বাক্য রচনা করতে পারবে না এমন, মানে এরকম কেউ নাই যে মানে চাকরি পরীক্ষা দিচ্ছে আউট অ্যান্ড আউট দিয়ে বাক্য রচনা করতে পারবে না, এরকম কিছু। হয়তো আউট অ্যান্ড আউট মনে না থাকতে পারে, বাট বাক্য রচনা যখন বলে কমপ্লিটলি, তখন তো অটোমেটিক বাক্য রচনাটা করতে পারবেন, তাই না? এরকম যে ধরুন যে আমি জিনিসটা কমপ্লিটলি করেছি, তাই না, তার কাজটা আমি কমপ্লিটলি করে দিয়েছি, তাই না? তো এইভাবে আর কি। তাহলে এখানে আপনি লিখবেন, হ্যাঁ, আই ডিড দ্য ওয়ার্ক, ওয়ার্ক আউট অ্যান্ড আউট মানে কমপ্লিটলি, ওই যে অ্যাডভার্ব হিসেবে কাজ হয়, বুঝতে পেরেছেন? আউট, আই ডিড দ্য ওয়ার্ক, আমি কিন্তু সুন্দর করে লিখেছি, আমি কিন্তু ওই যে মানে কঠিন ভাষায় লিখেছি না, বাট সিম্পল, বাট হচ্ছে এক্সেপশনাল, বুঝতে পেরেছেন? ওকে, এরপরে দেখেন ব্যাড ব্লাড কি, ব্যাড ব্লাডটা কি হচ্ছে, ব্যাড ব্লাড হচ্ছে মনোমালিন্য, দেখছেন? মনোমালিন্য। ধরেন আমার তুফান স্যারের সাথে আমার মনোমালিন্য কখনো হবে না, হয় নাই, বাট আমি বললাম আর কি, মানে এখানে কি বলবো যে তুফান স্যারের সাথে আমার মনোমালিন্য, এই জিনিসটা আমি কি করব, বলবো আর কি। আচ্ছা, তাহলে জাহিদুল সজল স্যার, ওয়াও গ্রেট, নাইস টু সি ইউ স্যার, ভেরি গুড কমেন্ট করছেন, মানে কি বলছে যে এটাকে রয়্যাল কমেন্টস, মানে রয়্যাল কমেন্টস বলে, মানে একটা ইংলিশের বেস্ট টিচার যদি একটা টিচারকে কমেন্টস করে তারপর ইংলিশ হিসেবে, তাহলে এটাকে রয়্যাল কমেন্টস বা রাজকীয়, ঠিক আছে, রাজকীয়। তো মনোমালিন্য কি, আমার জাহিদ স্যারের সাথে কোনোদিন আমার মনোমালিন্য হয় না, এটা জাহিদ সজল স্যার, হ্যাঁ, তারপরে আমি লিখে দিই তোমার সাথে কোনো মনোমালিন্য আছে আমার, কোনো নাই। তারপরেও বললাম যে আই হ্যাড নো ব্যাড ব্লাড কি হবে, ব্যাড ব্লাড, তাহলে আমরা কি দিব, বিটুইন, যেহেতু দুজনের সাথে বিটুইন, এমন হলে মানে দিয়ে দিতাম তুফান স্যার, উমুক স্যার সবাই স্যারদের দিয়ে দিতাম, কিন্তু আমি বলছি আই হ্যাড নো ব্যাড ব্লাড বিটুইন কি, বিটুইন, আচ্ছা এখানে এভাবে দেই,
এখানে একটা কাজ করে দিই, আমি না দিয়ে এখানে বললাম, এখানে একটা কাজ করলাম, এভাবে দিলাম দেয়ার ইজ, হ্যাঁ তাহলে ভালো হলো। দেয়ার ইজ নো ব্যাড ব্লাড বিটুইন সোহাগ স্যার অ্যান্ড তুফান স্যার অথবা সোহাগ স্যার অ্যান্ড জাহিদ সদর স্যার, হতে পারে। দেখেন কত সহজ করে হলো না বলে, এভাবে সহজ করে পড়তে হবে। আচ্ছা, তাহলে ব্যাড ব্লাড হয়ে গেল। হ্যাঁ, এখন আমাদেরকে টু অ্যান্ড ফ্রো মানে কি, এইদিক ওদিক কি করা, মানে ঘোরা। ধরো আপনি মনে করেন যে বসুন্ধরায় গেলেন, ধরেন রোজার মধ্যে গেলেন, অথবা ঈদের আগে গেলেন। বসুন্ধরা দেখতে খুব সুন্দর লাগে, কত কি আছে বসুন্ধরা, মানে এটাকে উইন্ডো শপিং বলে। আপনি যদি কোথাও ঘুরতে যান, জাস্ট দেখতেছেন, মানুষ দেখতে গেছেন, মানে আপনার শপিং করতে গেছেন, বাট টাকা দিয়ে শপিং মানে কিনবেন না, এটাকে আপনার উইন্ডো শপিং, মানে ঘোরাঘুরি করবেন বাট আপনি কিনবেন না কোনো কিছু, এটাকে বলে উইন্ডোজ শপিং বলে। হ্যাঁ, তাহলে আবার কি হচ্ছে, এই টু অ্যান্ড ফ্রো মানে কি, আপনি এদিকে ঘুরবেন, তার মানে কি তুফান স্যার মনে করেন যে সে কি করছে, উইন্ডো শপিং করবে। হ্যাঁ, কারণ তুফান স্যার কিন্তু অনেক ইয়াং আর কি, হ্যাঁ স্মার্ট বয়। তো যাই হোক, তুফান স্যারকে লিখি, তুফান স্যার ইজ ওয়াকিং টু অ্যান্ড ফ্রো। তার মানে সে তুফান স্যার কি করতেছে, মানে হচ্ছে এইদিকে ঘুরতেছে। এতে কোথায় লিখে দিব, বসুন্ধরায়? না থাক, আর লিখলাম, আমি এখানে শেষ করে দিলাম, সমস্যা নেই। তাহলে তুফান স্যার কি করতেছে, মানে এদিকে ঘুরছে, মুভিং অথবা ওয়াকিং বলছে। ওকে, দেখেন হয়ে গেল। এরপরে কি আছে, আরো আছে নাকি? নাই তো না? আচ্ছা, সে গোল্লায় গেছে, হ্যাঁ সে কি করলো, আরে আরেকটা আছে মনে হয়, স্মাইল অন মানে কি তুফান স্যার, স্মাইল অন মানে সুপ্রসন্ন হওয়া। স্মাইল অন মানে সুপ্রসন্ন হওয়া। স্মাইল অন মানে সুপ্রসন্ন হয়, তার মানে এটা ভার্ব হিসেবেও কাজ করতে পারে। দেখেন, সুপ্রসন্ন হওয়া মানে কি, যারা হিরো তাদের কিন্তু সুপ্রসন্ন হয় ভাগ্য। আবার বলে আমার লিখতাম যে হচ্ছে ফরচুন মানে হচ্ছে ফরচুন মানে কি বলেন তো? ফরচুন মানে কিন্তু ওই যে গ্রহ না, কিন্তু ফরচুন মানে ভাগ্য। হ্যাঁ, ফরচুন স্মাইল, দেখেন মাইলস ওয়ান। তো এখানে ফরচুন আমরা সিঙ্গুলার, এখানে এস না দিয়ে কত কষ্ট পাবে জানেন, এখানে এস দিতে হবে। ফরচুন মাইলস অন ব্রেভ, তার মানে সাহসীদের কি হয়, মানে আপনার ভাগ্য সুপ্রসন্ন হয়। সাহসীদের ভাগ্য সুপ্রসন্ন হয়, যারা সাহসী, তারা ব্রেভ, বুঝতে পারো, কলিজা বড়, তাদের ভাগ্যটা সুপ্রসন্ন হয়। দেখছেন কত সহজ করে লিখলাম। আচ্ছা, তার মানে ইংলিশ পারতেছি না, স্যার তো তাহলে আমাকে ইংলিশ ক্লাসও দিবে নাকি? আচ্ছা দেখি, সমস্যা নাই। সে গোল্লায় গেছে, ওই যে কে বলছে, আমাদের শিলুভি, আমাদের পেইড বাচ্চা স্টুডেন্ট, নেত্রকোনার মেয়ে। হি হ্যাজ গন টু ডগ, সুন্দর বলেছে, এটা মুখস্থ জিনিস আমাদের। হি হ্যাজ গন টু ডগ, এটা একটা ফ্রেজ আর কি, গন টু ডগ, তার মানে সে গোল্লায় গিয়েছে। তাহলে এটা কি হবে, চলো কলমটা খুঁজে বের করি। কি হবে, চলো কলমটি খুঁজে বের করি। তাহলে কি হবে, চলো কলমটি খুঁজে বের করি। কি হবে আনসার, লেটস লুক আপ মানে খোঁজো, লুক আপ দ্য পেন। তাহলে আমি ওই নির্দিষ্ট একটা কলম, দা পেন দয় ভালো, চলো কলমটি খুঁজে বের করি। লেটস লুক আপ দ্য পেন। ইল গট, এই যে ইল গট, এটা কমা দিবেন, ইল মানে এল আর কি, হ্যাঁ এটা ইল কি স্পেন, মানে পিঁপড়া খাবে বড় লোকের ধন। আসলে মজা করে বলতেছি, আসলে হচ্ছে কি যে পাপের ধন প্রাচিত্যে যায়, হ্যাঁ ওগুলো আর ব্যাখ্যা করিনি। 10টা বাজতে 15 মিনিট বাকি, এটা তো সবাই জানেন, 10টা বাজতে 15 মিনিট বাকি, তাও জানেন। ইট ইজ 15, মানে 15 মিনিট বাকি আছে, তার মানে কত, 10টা বাজতে। আগে লেখেন ইট ইজ 15, FIFT ইট ইজ 15, মানে কি এখানে ইট ইজ 15, 10টা বাজতে, ইট ইজ 15 মানে 15 মিনিট বাকি, ইট ইজ 15 to 10, it is 15 আর 10 লিখে এরকম 10, it is 15 to 10, it is 15 to এরকম। আর অনেক ভাবে করা যায়, এটা অনেক ভাবে করা যায়, it is 15 to 10। তাহলে এখানে মিনিট যেহেতু আছে, মিনিটটা লিখি না আর কি, MINUT মিনিটস, it is 15 minutes to 10, মানে it is 15 মিনিট, মানে এখনো 15 মিনিট বাকি, to 10 মানে 10টা বাজতে, বুঝতে পেরেছেন? আর যদি আমি যদি বলতাম 10টা বেজে 15 মিনিট, তখন আমি কি বলতাম, it is past 15 minutes to 10, বুঝতে পারছেন? ইট ইজ 15 minutes to 10, 15 মানে মিনিটস, তো এই জন্য মিনিটসটা দেওয়া ভালো আর কি। আমার যদি পাখির মতো ডানা থাকতো, এই ট্রান্সলেশন জানে না আর মনে করেন চাকরি প্রিপারেশন হচ্ছে, তাহলে তো যায় না।
অবশ্যই এই জিনিসটা সবাই জানে যে আমার যদি পাখির মতো জানা থাকতো, এটা হচ্ছে আনকন্ডিশনাল, মানে আনরিয়াল সিচুয়েশন থেকে করতে হয়, বুঝতে পেরেছেন? আনরিয়াল সিচুয়েশন উড আসে, তাই না, অত উইশ আসে। আই উইশ আই হ্যাড উইংস অফ এ বার্ড, বুঝতে পারছেন? আমার যদি পাখির মতো জানা থাকতো, তাহলে কি করতাম? আকাশে উড়ে যেতাম। তাহলে তাহলে কি এরকম হতো, ইফ আই হ্যাড উইংস অফ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই, আমি আকাশে উঠতাম। যাই হোক, এখানে বলছে আমার যদি পাখির মতো জানা থাকতো, তাহলে কি হবে? ইফ আই হ্যাড উইংস অফ দ্য বার্ড, অফ এ বার্ড, এখানে উইংস অফ এ বার্ড, উইংস মানে হচ্ছে ওই যে পাখনা, উইংস মানে পাখনা। এখানে তাহলে হ্যাড আই হবে, হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, অথবা দা বার্ড বললেও হবে। হ্যাড আই দা করতে হয়। আশা করছি বুঝতে পারি। হ্যাঁ, এটা হ্যাড আসে, হ্যাড আনরিয়াল সিচুয়েশন অন্যভাবেও করা যায়। আর এখানে রাইট এ প্যারাগ্রাফ অন কজ অ্যান্ড ইফেক্ট রিসেন্ট ফ্লাড ইন সিলেট ডিভিশন। তো এই রিসেন্ট কজ অ্যান্ড, এখানে সিলেট ডিভিশনে তো বন্যা হয়েছে, বন্যা এভরি ইয়ারে বন্যা হয়, বন্যা আসলে কি ক্ষতি করে সেটা দেখলে একটা প্রথম সেমিস্টার একটা ট্রিটমেন্ট আছে, একটা ইয়ে দিয়ে দেবেন, তাহলেই হবে, বুঝতে পারছেন? এরকম সুন্দর করে লিখবেন। তো এখানে হ্যাড আইদার করতে হবে। হ্যাঁ, তো যাই হোক, তো আসল কথা হচ্ছে, হ্যাঁ, এটা লিখলে সবাইকে মার্কস দিবে, বাট যে জিস্ট অনুযায়ী সুন্দর করে ভোকাবুলারি ইউজ করে লিখবে এবং আনকমন কিছু ভোকাবুলারি সুন্দর লেখা, সে বেশি মার্কস পাবে, বুঝতে পারছেন? এটা কিন্তু আসলে মানে মার্কসের মতো আসবে, হ্যাঁ, ভালো মার্কস আসবে। আর এখন হচ্ছে আমার সাবজেক্ট, যেটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। এটা দেখেন উৎপাদক বিশ্লেষণটা 10x³ মানে 9x², এখানে কত -144x -81 এটা। তাহলে এখানে আমি যদি এটা কি করি, কোথায় নিয়ে আসি, তাহলে এটা আমি ম্যাথ করব। তাহলে 10x² -9x, আচ্ছা এখানে লিখ 10x², আর বেশি সময় নেব না, দ্রুত হয়ে যাবে। 10x² -9x² -144x, আর এখানে 81, দেখি ভুল আছে কিনা, তারপরে দেখে নিই। 10x³ মানে 9x² প্লাস 144 মানে এটা। আচ্ছা, এখানে কি এখানে ঠিক আছে, ওকে। তাহলে এটাকে আমরা ফাংশন ধরতে পারেন। হ্যাঁ, তো ফাংশন ধরলে দেখেন এখানে আপনি ডিরেক্ট লিখতে পারেন, ফাংশন ধরতে পারেন, ধরি, হ্যাঁ, f of x সমান অথবা আপনি এখানে f of x ফাংশন ধরলে এটা 0 হয়, বুঝতে পারছেন? তাহলে f of x সমান কত হচ্ছে 10x³ -9x² -144x -81। আপনি যদি f এর মান 3 ধরেন, হ্যাঁ, -3 ধরেন, সেই ক্ষেত্রে আপনার এটা চলে আসবে, কি বলে হচ্ছে আপনার 0 চলে আসতে পারে। এটা কি হয়েছে, 0 চলে আসতে পারে। আপনি যদি মান ধরেন 3, তাহলে এখানে আপনার 0 চলে আসতে পারে, 0 তো তাহলে এখানে এটা মান 0 আসবে। তাহলে অতএব কি হবে, x + 3 হবে কি, এই f x এর একটি এর একটি উৎপাদক, একটি কি হচ্ছে একটি উৎপাদক ফ্যাক্টর। তো আপনি এখান থেকে করেন অতএব নাও এখন দেখেন এখান থেকে ম্যাথ করেন। দেখেন আমি কিন্তু এখান থেকে এটুকু লিখলাম, এটা কিন্তু এই জিনিসটা কিন্তু আপনি না লিখলেও পারতেন, বুঝতে পারছেন? আমি জাস্ট এখানে বোঝানোর জন্য আপনাদের লিখছি। হ্যাঁ, এটা কিন্তু বোঝানোর জন্য লিখছি। লিখলে খুবই ভালো, না লিখলে আপনাকে কেউ বকা দিবে না, বুঝতে পারছেন? কেউ বকা দিবে না। তাহলে এখন কি হচ্ছে এখানে 10x³ -9x² -144x -81। তাহলে এখানে কি করব আমরা, এই যে উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে যারা এর আগে করেন নাই, তাহলে এখন থেকে শিখলেন। তাহলে এখানে x³ আছে না, তাহলে এই উৎপাদক 3 বার লিখবেন। আমি আবার বলছি, হ্যাঁ, এই তুফান স্যার আপনিও দেখেন x + 3, তুফান স্যার আছে আমার পাশে। হ্যাঁ, তুফান স্যার আমাদের মার্কেটিং এর হেড, তো উনি সাথে থাকে। হ্যাঁ, আর আমার অনেক ভালোবাসে, ভালো ছেলে। আচ্ছা, তারপরে দেখেন এখানে কি করতে হবে, এখানে x + 3 যেহেতু কিউব আছে 3 নিল, তার মানে এটাকে মিল করতে হবে। এখানে 10x² দিলে দেখেন এখানে গুণ করলে কত 10x³ হচ্ছে না, কিন্তু আমি তো এটা মিল করার জন্য লিখছি। এখন বাধ্য হয়ে এখন কত 3 × 30x² তো লিখতেই হবে। এখন 30x² না, এখানে 9x² আছে। তাহলে কি করতে হবে, যদি 9x² থাকে সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এখানে আমার 9x², তাহলে এখানে মাইনাস আছে, তার মানে অবশ্যই কি হবে, এখানে এমন কিছু লেখেন, এখানে যদি লেখেন এখানে এমন কিছু লিখতে হবে যেন এটা, তাহলে এখানে -39x দেন, 39x² দেন, 39। দেখেন এখানে কিন্তু আপনার 9x² হলো। এখন 39 দিয়ে এখানে গুণ করলে মাইনাস হয়, 3 এবং 39 কত হয়, তাহলে এখানে কত 3 9 27 7, 3 3 9 10 11 কত হচ্ছে 100 কত 17 হচ্ছে না, 100 কত 17 হচ্ছে। তাহলে 117, এটা বুঝতেছেন তো, তাই না? আর মিল করার জন্য করতেছি। এখন 17,
এখন আপনার 117 এক্স আছে, এখানে 144, আরো কি লাগবে, আরো আপনার কত লাগবে বলেন তো, এখানে মাইনাস, এখানে মাইনাস যেহেতু আছে 117 থেকে 144, 117 থেকে 144 যদি আমি করে দিই তাহলে অবশ্যই 27 লাগবে, 27, তাহলে 27 দেন, 27 এক্স হলো দেখেন, আর এইটা গুণ করলে এখানে 81 হয়, দেখেন মিলে গেছে। এটা দেখেন এই 10x স্কোয়ার 10x কিউব হলো, এখানে এটার সাথে এটা কি 9x স্কোয়ার হলো, এটার সাথে এটা যোগ করলে মাইনাস 144x হলো, এখানে 81 হয়ে গেল, মিলে গেল। তো আমরা এখান থেকে আমরা কি লিখবো, x + 3 লিখবো, আর এখানে এই জিনিসটা দেখেন 10x স্কোয়ার মাইনাস 39x মানে 27, এইটা হচ্ছে আমাদের এটা আবার কি হয়, এটা আমরা মিডল টার্ম চাই, মিডল টার্মটা কিভাবে করবো, তাহলে এটা মিডল টার্মটা কিভাবে করবো, এই যে দেখেন 27কে আপনি কি করে 27 এবং 10 গুণ করলে কত হয় 270, এটাকে আপনি সিম্পলিফাই করেন, এখানে দেখেন 3 দিয়ে করেন, 3 নং 27 শূন্য, আবার 3 3 কত, এখানে 30, আবার কত 3, এখানে 10, এখানে কত 2, এখানে 5, দেখেন এখানে 3 5 15 45 আর 60, দেখেন 3 5 15 3 15 45, 45 হলো, আর 3 দুগুণে 6, 6 হলো, তার 6 এবং 45 গুণ করলে 39 হচ্ছে, দেখেন তাহলে 10x স্কোয়ার মাইনাস 45x প্লাস 6x মাইনাস 27, দেখেন কত সহজে করলাম, দেখছেন কত সহজে হলো, এভাবে ম্যাথ করতে হয় উৎপাদক। তাহলে এখানে দেখেন 5x যদি আমি কমন, 5x কমন নিচ্ছ, তাছাড়া ভাগ যাবে না, 5x কমন, এখানে 2x হবে, এখানে কত হবে, এখানে কত হয় 9 হচ্ছে, প্লাস এখানে কত, এখানে 3x কমন, 3 কমন নিলে 2x মাইনাস কত হচ্ছে 9 হচ্ছে, দেখছেন তার মানে আমার চলে আসলো, তাহলে x + 3, আর এখানে 2x মাইনাস 9, আর এখানে 5x + 3, তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। কত স্মুথলি, আপনি কিন্তু মূলত এখান থেকে ম্যাথ শুরু, এখান থেকে শুরু, এইটুকু লিখি, দেখেন আমি কিন্তু ব্যাখ্যা দিয়ে লিখলাম, আমি ব্যাখ্যা দিয়ে লিখি, বলতে তুফান স্যার কি, তুফান স্যার চলে আসবে একটু পরে। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের ম্যাথ, এটা স্ক্রিনশট নিতে পারেন, কারণ আমাদের সলভ ক্লাস এটা অত লুতুপুতু করে সময় কাটালে হবে না, আমাদের একটু স্পিড হতে হবে, হ্যাঁ। তো আর এগুলো তো একদম বাচ্চা ম্যাথ, হ্যাঁ। 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্ক ধরে সমষ্টি 17 যোগ করলে যোগফল কত হবে, 4 গুণ হয়, কিসের 4 গুণ হয়, এটা তো বুঝলাম না, দশক স্থানীয় অঙ্কের 4 গুণ হয়, তাহলে সংখ্যাটি থেকে 9 বাদ দিলে স্থান পরিবর্তন করে সংখ্যাটি নির্ণয় করুন। তাহলে বলেন এখান থেকে এখানে করবো, এটা দেখেন এখানে করবো, আচ্ছা তা দেখেন এখানে হবে না, বড় ম্যাথ। 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার, ধরেন একটা সংখ্যা x, আরেকটা অঙ্ক ধরলাম y, ধরলাম 2 অঙ্ক বিশিষ্ট একটা অঙ্ক x একটা y, তাহলে এদের সাথে 17 যোগ করলে তাহলে সংখ্যাটা কি হয়, সংখ্যাটা হয় দশক স্থানীয় অঙ্কের, দেখেন দশক স্থানীয় অঙ্কের, এই যে দশক স্থানীয় অঙ্কের 4 গুণ হয়, দেখেন 4 গুণ হয়। আবার এই সংখ্যাটা থেকে 9 বাদ দিলে স্থান পরিবর্তন সংখ্যাটি নির্ণয় করুন। তো দেখেন আমার মনে আছে, এখন এটাই করতেছি, দেখেন এখানে করতেছি, তাহলে এটা করে দিই, আমি লিখলাম ধরি, ধরি একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক কত হচ্ছে x, অতএব দশক স্থানীয় অঙ্ক কত হচ্ছে y, অতএব সংখ্যাটা কত হবে, এটা আপনারা সবাই জানেন যে একক স্থানীয় অঙ্ককে কি করতে হয়, 1 দিয়ে গুণ করতে হয়, দশক স্থানীয় অঙ্ক কি করতে হয়, অথবা এভাবে লিখি সমস্যা নাই, হ্যাঁ, এখানে 10 স্থানীয় আগে 10 দিয়ে গুণ করতে হয়, এখানে একক স্থানীয় অঙ্ককে 1 দিয়ে গুণ করতে হয়, দেখেন এই যে 1 দিয়ে গুণ করলাম, 1 দিয়ে গুণ করলাম, ভালো করে লিখি আপনি বুঝে দিই, এখানে কত 10 ইন্টু কত y প্লাস হচ্ছে কত 1 ইন্টু কত x, দেখেন মনে করে 45 আছে, এই 5 মানে কত, 5 কে আপনি কি করবেন 1 দিয়ে গুণ করবেন, প্লাস এই 4 কে কি 10 দিয়ে গুণ করবেন না, দশক, একক দশক শতক হাজার উজ্জ্বল এরকম। তো আমি যদি একক স্থানীয় অঙ্ক যদি আমি x ধরি তাহলে 1 দিয়ে গুণ করবো, দশক অঙ্ক y ধরে 10 দিয়ে গুণ করবো, এটা সংখ্যা। এখন বলছে যে প্রথম সত্য মতে, হ্যাঁ মানে প্রথম সত্যে বলেছে যে এদের অঙ্কগুলোর সাথে 17 যোগ করলে দশক স্থানীয় অঙ্ক 4 গুণ হয়, তো অঙ্কগুলো মানে কত x এবং y না অঙ্ক, তাহলে x প্লাস y প্লাস হচ্ছে 17 সমান কত হচ্ছে আপনার দশক স্থানীয় অঙ্ক y এর 4 গুণ হয়, তাহলে 4y। তাহলে এখান থেকে আপনি বলতে পারবেন না যে x এখানে এদিকে আসলে কত, এই প্লাস 4y যদি এদিকে আসে মাইনাস 4y হবে, তাহলে প্লাস y আর মাইনাস 4y মানে করলে 3y হয়, আর এই 17 এই পাশে গেলে মাইনাস 17 হয়, দেখছেন কত সহজে করলাম। তাহলে কি হলো, এখানে -17 হলো, -17। আচ্ছা, এখন দ্বিতীয় সত্য কি ছিল, বলছে যে যদি এই সংখ্যার সাথে 9 বিয়োগ করে দেই তাহলে এটা কি হয়ে যায়, যখনই আমি এই সংখ্যার সাথে 9 বিয়োগ করে দিব তখন এটা উল্টো হয়ে যায়। উল্টো মানে কি জানেন, দেখেন ধরেন একটা সংখ্যা 37, তার উল্টো মানে কত, এই একক স্থানীয় অঙ্কে 7 আসবে, দশক স্থানীয় অঙ্কে 3 যাবে, তার মানে কি দেখেন 37 73 হচ্ছে, উল্টা যায়। তাহলে আমার তো এটা অঙ্ক ধরছি এটা, তো সংখ্যাটা এটা, তাহলে এই সংখ্যার সাথে যদি দেখেন এই সংখ্যার সাথে, হ্যাঁ দেখেন এই সংখ্যার সাথে যদি আপনি কি করেন 9 বিয়োগ করে দেন তাহলে আপনার এই সংখ্যাটা উল্টে যায় মানে কি, এই যে
এই এক্স এখানে এই 10 যায় এক্স এর জায়গায়, আর এই 1 যায় হচ্ছে ওয়াই এর জায়গায়। তার মানে কত হবে 1 ইন্টু ওয়াই প্লাস হচ্ছে 10 ইন্টু কত হচ্ছে এক্স। দেখেন সহজ করে বললাম, দেখছেন কত সহজে বললাম। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করেন, এখানে এই যে এখানে 10y প্লাস হচ্ছে এক্স মাইনাস 9 সমান সমান এখানে কত ওয়াই প্লাস হচ্ছে 10x। তাহলে এখানে নিয়ে আসেন, ওয়াই যদি এখানে আসে কত 9y হবে, এই 10y থাকলে কত মাইনাস 9x হবে সমান সমান এই 9 বই পাশে গেলে 9 হবে। তাহলে দেখেন y মাইনাস এক্স সমান সমান 9 দিয়ে ভাগ করলে এখানে 1 হবে। দেখেন একবারে লিখলাম। তাহলে y মাইনাস এক্স ওয়াই হলো। তাহলে বলেন তো y সমান সমান কত হবে x প্লাস 1 না? তা আপনি একটা কাজ করেন, এটা 1 নম্বর সমীকরণ দেন, এটা 2 নম্বর সমীকরণ দেন। হ্যাঁ, তো 2 নম্বর সমীকরণ থেকে y এর মান আপনি কি করলেন এখানে বসালেন। তাহলে x মাইনাস কত হচ্ছে এখানে দেখেন x এর মান বসান, যাই বসান 3, এখানে y এর মান কত x প্লাস 1 মান বসান। আমি যেভাবে করেন সেভাবেও হবে। হ্যাঁ 17। তাহলে দেখেন এখানে x মাইনাস কত 3x মাইনাস কত 3 সমান সমান কত মাইনাস 17, আর এখানে মাইনাস কত 2x হচ্ছে, আর এটা ওই পাশে গেলে প্লাস হয়ে যাচ্ছে, এখানে মাইনাস 14 হয়। তাহলে x এর মান কত হচ্ছে 7, তাহলে y এর মান এখানে কত হবে 7 এর 8 হবে। তাহলে আমরা এখন জানি, দেখেন বলেন তো সংখ্যাটি কত ছিল, এই যে সংখ্যাটা অতএব সংখ্যাটা ছিল সংখ্যাটি ছিল কত 10 ইন্টু ওয়াই এর মান কত আসছে, ওয়াই এর মান আসছে কত 8 প্লাস 1 ইন্টু 1 এক্স এর মান কত আসছে 7। দেখেন আমি ভেঙে লিখছি একদম, মানে আমি এমন ভাবে ম্যাথ করছি মনে হয় আজকেই আমি মায়ের পেটের ভিতর থেকে বের হয়ে আসে ম্যাথ করলাম, বুঝতে পারছেন? মানে এত মানে নিখুঁত ভাবে, মানে আমি কোনো কিছু গ্যাপ দেইনি, কোনো কিছুই না, একদম নর্মাল। 21 এর অঙ্ক এক্স, 10 এর অঙ্ক ওয়াই, সংখ্যাটা কত দেখেন 10 এর অঙ্ক 10 দিয়ে গুণ করে, 21 এর অঙ্ক 1 দিয়ে গুণ করে, যেভাবে লেখেন ওইভাবে লিখছি। তাহলে এখানে কত 80 আর 1 কত 87 না? বলেন দিস ইজ দ্য ওয়ে অফ সলভিং। বুঝতে পারছেন? দেখেন কত সহজে হলো। যদি প্রিলি হতো আমি 5 থেকে 10 সেকেন্ডে করে দিতাম, বুঝতে পারছেন? তাহলে এটাই হচ্ছে আমাদের ম্যাথ। এরপরে দেখেন এই যে ম্যাথটা দেওয়া আছে, কোন আসল 4 বছরের মুনাফা আসলে, এখানে দেখেন এখানে করি, কোন আসল 4 বছর মুনাফা আসলে এত হয়, মুনাফা আসলের 3/8 হলে আপনার কি বলছে আসল এবং সুদ চাচ্ছে। দেখেন আর 2 মিনিট সময় নিব। তাহলে দেখেন এখানে ধরি, হ্যাঁ ধরি, যদি মুনাফা আসলে এত হয় তাহলে মুনাফা 3 ভাগ আসল কত 8 ভাগ, তখন ধরবেন কি ধরি মুনাফা হচ্ছে কত মুনাফা, হ্যাঁ মুনাফা সমান সমান মুনাফা এভাবে লিখি, আমরা এভাবে লিখবে। দেখেন মুনাফা ধরি এখানে কত, ধরি এখানে আই সমান সমান কত হচ্ছে, এখানে আই মানে মুনাফা, তাহলে 3x, আর পি মানে কত হচ্ছে এখানে কত 8x। তো অতএব এই 3x প্লাস 8x এই সুদ আসল মিলে কত, দেখেন সুদ আসল মানে মুনাফা সমান সুদ আসল না? বলেন 6600। তাহলে বা 11x সমান সমান কত 6600। তাহলে অতএব x সমান সমান কত হবে 600 হলো। তাহলে আপনি এখন বলতে পারলেন না যে আই সমান সমান কত, বলেন তো আই সমান সমান 3 ইন্টু 600, তার মানে কত হচ্ছে 1800, আর পি সমান সমান কত এখানে 8 ইন্টু কত হচ্ছে 600 সমান সমান কত 6 4800। এটা কিন্তু দেখেন আমার আসল বের হয়ে গেছে, বলছে আসল কত, আসল নেই, আসল বের হয়ে গেল। তো অতএব আমরা জানি মানে কত, আমরা জানি এখন কিন্তু আসল বের হয়ে গেছে, আসল বের হয়ে গেছে পি 4800 টাকা। এখন আমরা কি বের করবো, সুদের মান বের করবো। আমরা জানি আই সমান সমান কত হচ্ছে পি এন আর, তাহলে অতএব আর এর মান কত হচ্ছে আই ডিভাইড কত হচ্ছে পি এন। তা আই এর মান কত, আই এর মান হচ্ছে কত 1800, পি এর মান কত 4800, আর এন এর মান কত বলা আছে 4, এন এর মান কত 4 দেওয়া আছে। আর সোহাগ স্যার সব সময় কোন সংখ্যাকে পার্সেন্টেজ করতে হলে 100% গুণ করে দেয়, তাহলে এই 100% আপনি গুণ করে দিবেন। হ্যাঁ 100% এই শূন্য কেটে যায়। তাহলে দেখেন এখানে এটা যদি আপনি 6 দিয়ে কাটেন, অথবা একটা কাজ করেন আপনি এটা দিয়ে কাটেন, এখানে 6 দিয়ে কাটাকাটি করলে কত হচ্ছে, এখানে 6 কত 6 আসছে 48, এখানে কত 6 দিয়ে কাটলে 300। তাহলে এখানে আবার এখানে কত হচ্ছে 4 দিয়ে কাটতে পারেন, এখানে 4 দিয়ে, হ্যাঁ 4 দিয়ে কাটেন, 4 দিয়ে কাটলে 4 7 28, এখানে কত 4 5 20। তাহলে 75 কে যদি আপনি 8 দিয়ে ভাগ, পার্সেন্ট কিন্তু এই যে পার্সেন্ট, এই পার্সেন্ট এটাই করলে 9.3%, তাহলে আনসার হবে 9.3%। দিস ইজ দ্য ওয়ে অফ সলভিং। আপনি এইভাবে ম্যাথ করবেন, একদম ইজিলি হবে। দেখেন ম্যাথ কিন্তু একটু বড় আসছে, বাট আমি কিন্তু ম্যাথে কিন্তু বেশি সময় নিইনি, একদম স্মুথলি করছে। কেন? এইগুলো হচ্ছে আমরা ক্লাসে অনেক পড়াইছি এবং আমাদের লেখার শিট থেকেই এই ম্যাথগুলো কমন এসেছে। তো এই মুহূর্তে আমি বলছিলাম, আমি আগে ঘোষণা দিয়েছিলাম যে প্রথমে আমি ম্যাথ এবং ইংলিশ সেকশনের আনসার করব, তারপর আমাদের শ্রদ্ধেয় আনোয়ার স্যার আমাদের ব্যাংকের পুরা কি হয় বাংলা ক্লাস নেই, এবং উনি বিসিএস সহ না অনেকগুলোতে ক্লাস নেই, মাশাআল্লাহ খুবই ভালো ক্লাস নেয়, এবং আমারও স্যার উনি খুবই রেসপেক্টেবল টিচার, উনি আমাদের বাংলা ক্লাস এই মুহূর্তে সলভ দেবে, আর তারপর আমাদের সেই আকর্ষণীয় তুফান স্যার আসবে। ওকে, তো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অল। ওকে তাহলে স্যার
থ্যাংক ইউ স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ। থাকেন আপনি, সোহাগ স্যার আমার সাথে থাকলে সবসময় ভালো লাগে। ঠিক আছে। আমার প্রিয় একজন টিচার, অত্যন্ত প্রিয়, আমি খুব পছন্দ করি যাকে, এবং যিনি ম্যাথটাকে মোটামুটি পানির মতো করে পড়ায় আর কি। হ্যাঁ, আপনাদের সকলের প্রিয় সোহাগ স্যারকে আমি অনেক বেশি ভালোবাসি। থ্যাংক ইউ সোহাগ স্যার। তো আমরা যতটুকু সলভ দেখলাম আর কি, আশা করি যে আমরা বিদ্যাবাড়ির এই সমস্ত নিয়মিত আয়োজনে আমরা সবাই উপকৃত হচ্ছি। তো আমি অনেক দিন পর, দীর্ঘদিন পর আপনাদের সাথে লাইভে আসলাম, অনেক দিন পর থেকে। তো একটু দেখি গল্প গুজব করা যায় কিনা। হ্যাঁ, আমাদের আজকে যে প্রশ্নটা ছিল সেখান থেকে তিন চারটা প্রশ্ন ছিল বাংলার অংশ থেকে। হ্যাঁ জি, বাংলায় আমরা থাকি, আমরা অফলাইনে, কিন্তু অনলাইনে খুব একটা আপনাদের সাথে হয় না। তারপরেও যেহেতু আমাদের তুফান স্যার উনি খুব বললেন আর কি, সেই জন্য না এসে পারলাম না। তো এখানে এক কথায় প্রকাশ, প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ছিল এক কথায় প্রকাশ করুন, সকলের মধ্যে প্রবীণ বা জ্যেষ্ঠ তাকে বিল হয়। বানান দুইটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এখানে আমাদের বানানেও কিন্তু এগুলো আসে। তারপরে স্মরণের যোগ্য, প্রিয়, কাজ করার ইচ্ছা, এই তিনটা প্রশ্ন আসছিল এক কথায় প্রকাশের ক্ষেত্রে। তো সকলের মধ্যে প্রবীণ বা জ্যেষ্ঠ তাকে এক কথায় কি বলা হয় বলেন তো? সকলের মধ্যে, জি ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ অনেক দিন পর, থ্যাংক ইউ। তো অনেক দিন পর যেহেতু আসছি, তাহলে বেশি মানুষ দেখতে হবে আর কি। হ্যাঁ, কাজ হচ্ছে এটা। হ্যাঁ, আমাদের অনেক ডাইনামিক ডেসিং টিচাররা, স্যাররা আছেন, তারা অনেক সময় দারুণ দারুণ ক্লাস নেন, এবং আপনারা সবসময় থাকেন আমাদের বিদ্যালয়ের সাথে। এটা আমাদের খুব একটা বড় পাওয়া। আপনার পক্ষ থেকে আপনাদের যে ভালোবাসা, সেটা সবসময় আছে, এবং আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় প্রধান মুকুল স্যার তো থাকেনই আমাদের সাথে। তো আপনাদের ভালোবাসাই হচ্ছে আমাদের পাথেয় বা পথ চলা। হ্যাঁ, তো আমরা এখানে দেখতে পাচ্ছি মোটামুটি সবাই আনসার করতেন। সকলের মধ্যে প্রবীণ বা জ্যেষ্ঠ, এটাকে এক কথায় বলা হয় বয়োজ্যেষ্ঠ। হ্যাঁ, এইটা তো মোটামুটি সবারই আনসার হয়েছে আর কি। এবং পরবর্তী যে প্রশ্নটা আছে আমাদের এখানে, দ্বিতীয় প্রশ্ন, স্মরণের যোগ্য, সেটাকে এক কথায় আমরা কি বলবো? ঠিক আছে, থ্যাংক ইউ। তো স্মরণের যোগ্য, এটাকে আমরা এক কথায় কি বলবো? স্মরণীয়। হ্যাঁ, এক কথায় হচ্ছে স্মরণীয়। তারপরে আমাদের তৃতীয় প্রশ্ন, যেটা এক কথায় উত্তর থেকে ছিল, প্রিয় কাজ করার ইচ্ছা, এটাকে এক কথায় আমরা কি বলবো? তাহলে প্রিয় কাজ করার ইচ্ছা, এটা কিন্তু আমরা দেখছি প্রিয় চিকিৎসা। তো মোটামুটি এই তিনটা প্রশ্নই আমরা দেখলাম যে আমরা পারি আর কি। হ্যাঁ, আমরা সন্ধি বিচ্ছেদটা একটু গুরুত্বপূর্ণ, সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে যাই। প্রথমেই এই যে এক নম্বরে আছে স্বৈর, তাহলে স্বৈরটার সন্ধি বিচ্ছেদ কি হবে? তাহলে স্বৈর শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে স যুগ ইর, স্বৈর, স যুগ ইর, নিপাতনে সিদ্ধ, স্বরসন্ধির উদাহরণ স্বৈর, উল্টা, মার্তণ্ড। হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলো পরীক্ষায় আসে। ওকে, তার পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের এই যে অন্তর্লীন, রেফ থাকলে আমাদের কি হয়? আমরা কিন্তু সন্ধি বিচ্ছেদ ক্লাসে পড়াই। অন্তর্লীন আমরা জানি যে রেফ থাকলে সেখানে আমরা বিসর্গ সন্ধি ব্যবহার করতে পারি, বিসর্গ সন্ধি। হ্যাঁ, রেফ থাকলে সেখানে আমরা বিসর্গ সন্ধি ব্যবহার করব, রেফ থাকলে। তাহলে এখানে যেহেতু রেফ আছে, সেখানে আমরা বিসর্গ সন্ধি ব্যবহার করব। অন্ত বিসর্গ যুগ হচ্ছে কি? লীন। অন্ত বিসর্গ যুগ হলো লীন, অন্তর্লীন। আচ্ছা, আমাদের পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে মার্তণ্ড প্রদেশ। ওকে, তাহলে এটা এখানে বানানগত একটু ভুল আছে, যে টাইপিং মিস্টেক, কিন্তু এটা সন্ধি বিচ্ছেদটা কি হবে? মার্তণ্ড, এটা মার্তণ্ড হবে আর কি। এই যে মার্তণ্ড যুগ উপদেশ, এই মার্তণ্ড যুগ উপদেশ, এটা তো এইটা হবে মার্তণ্ড যুগ উপদেশ, এবং মধ্যাহ্ন, এটার উপরও মাত্রাটা থাকবে না আর কি। হ্যাঁ, এটা যাই হোক, এটা টাইপিং এটা মিস্টেক হতে পারে। আচ্ছা, অর্থ সহ বাক্য গঠনের ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে তিনটা প্রশ্ন আসছিল। অর্থ সহ বাক্য, ওজন বুঝে চলা, ওজন বুঝে চলা। প্রথমে আমরা এটা কি করব? প্রদত্ত বাক্যটা লিখবো, তারপরে অর্থটা লিখবো, তারপরে বাক্য রচনা লিখবো বা বাক্য গঠন। আমাদের খাতায় যেহেতু এইভাবে লিখতে হয় রিটেনে, সেজন্য আমরা এইভাবে সুন্দর করে লিখলে কিন্তু আমরা ফুল মার্কসটাই পেয়ে যাবেন। তিনটা প্রশ্ন 3 নম্বর, তিনটে কিন্তু পেয়ে যাবেন। প্রদত্ত বাক্য, তারপরে অর্থ, এবং বাক্য রচনা বা বাক্য গঠন, এইভাবে লিখতে সুবিধা হয়। তাহলে ওজন বুঝে চলা, এটা অর্থ কি হবে? ডিটেলস বলার সুযোগ নাই, আমরা সংক্ষেপে বলি। ওজন বুঝে চলা মানে আপনি যে কোনো জায়গায় বেফাস কথা বলতে পারবেন না, তাহলে আপনার ব্যক্তিত্বটা থাকে না।
হ্যাঁ, সেই বিষয়টা এখানে বলা হয়েছে, ওজন বুঝে চলা মানে আপনার একটা মান সম্মান রক্ষা করে চলা, এক কথায় যদি বলা হয়। হ্যাঁ, তো এটা সুন্দর করে লিখলে আমরা বলা, বা সুন্দর একটা শব্দ আছে, সেটা হচ্ছে আত্মসম্মান রক্ষা করে চলা। আত্মসম্মান রক্ষা করে চলা, এই ওজন বুঝে চলার অর্থ হচ্ছে আত্মসম্মান, মানে নিজের সম্মানটা রক্ষা করে চলা, এটি হচ্ছে ওজন বুঝে চলা আর কি। হ্যাঁ, তারপরে আমরা যদি যাই এই যে সপ্তমে চড়া, এটা সঠিক অর্থ কি হবে? হ্যাঁ, এইরকম ব্যাপারটা হচ্ছে এরকম, সপ্তমে চড়া হচ্ছে মানে আপনার টেম্পারটা যখন হাই হয়ে যাবে ওইটাকে বলা হচ্ছে সপ্তমে চড়া আর কি। হ্যাঁ, প্রচন্ড উত্তেজনা। হ্যাঁ, এর মোটামুটি একটা সুন্দর শব্দ হচ্ছে প্রচন্ড উত্তেজনা। প্রচন্ড উত্তেজনা, প্রচন্ড উত্তেজনা, সুন্দর একটা শব্দ হলো প্রচন্ড উত্তেজনা আর কি। হ্যাঁ, তো সপ্তমে চড়াটা আমরা প্রচন্ড উত্তেজনা দিয়ে আমরা মোটামুটি এটার অর্থটা প্রকাশ করতে পারি। আমরা এটা যদি বাক্য রচনার ক্ষেত্রে বলি বা বাক্য গঠনের ক্ষেত্রে বলি, তো কলমের এক কুচা মানে হচ্ছে লিখিত আদেশ, এটা আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তো আসলে আমাদের এখানে মানে সময় কম, এই জন্য বিস্তারিত ব্যাখ্যা করার সুযোগ নেই আর কি। হ্যাঁ, বেশ বাক্য সহ এখানে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন আসছে, যেমন গুফকে জুড়ে, এটার বেশ বাক্য কি হবে? গুফকে জুড়ে। অলস, যে নিতান্ত অলস অকর্মণ্য তাকে বোঝায়, তাহলে এটা হচ্ছে আমরা জানি যদি কোনো সমাসের সমস্ত পদের পূর্বপদ পরপদ কোনো পদেরই অর্থের প্রাধান্য না থাকে, ভিন্ন কিছু বোঝায়, তখন তাকে বলা হয় বহুব্রীহি সমাস। আর শশব্যস্ত, এটা কোন সমাস? আমরা জানি যে পূর্বপদ এবং পরপদের মধ্যে যদি পরপদের অর্থের প্রাধান্য থাকে, পরপদের অর্থের প্রাধান্য থাকে এবং সেটা যদি একটা মাত্র ব্যক্তি বস্তু বা প্রাণীকে বোঝায়, তখন সেটাকে বলা হয় কর্মধারয় সমাস। এবং এটার সঠিক বেশ বাক্য হলো শশকের ন্যায় ব্যস্ত। মামা বাড়ি, এইটা কোন সমাস হবে? মামা বাড়ি, পরপদ বোঝায়, মামা বাড়ি, তাহলে এটার বেশ বাক্যটা কি হবে? মামার বাড়ি। আমরা জানি যে যদি যে সমস্ত পদের প্রথম পদের সাথে বিভক্তি যোগ করা যায় সেটা হচ্ছে তৎপুরুষ সমাস, এবং সেটা আমরা যদি এটা বেশ বাক্য করি তাহলে কি হয়? মামা বাড়িটা এই মামার বাড়ি, মামার বাড়ি, এই মামা বাড়ি, এই যে বেশ বাক্যের মধ্যে আমরা বিভক্তি যোগ করতে পারছি, তো বিভক্তি যোগ করতে পারলে সেটা হচ্ছে তৎপুরুষ সমাস। এবং যেহেতু এখানে র এর, এই র বা এর, এটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। র এর এই যে বিভক্তি সহ কারক নির্ণয় করা, আমরা যদি একটু দ্রুত করি, সে আমাকে সবকিছু বলেছিল, বিভক্তি সহ কারক, সে আমাকে সবকিছু বলেছিল, এখানে আমাকে কোন কারক? আমরা জানি ক্রিয়াপদকে ফোকাস করতে হয় কারক নির্ণয় করতে, তাহলে এখানে বলেছিল, বলার কাজটা কে করছে? বলার কাজটা আমাকে করে নাই, বলার কাজটা সে করছে। বলার কাজটা কে করছে? সে, কিন্তু আমার সে হচ্ছে কর্তৃকারক হবে, বাট আমাকে, তাহলে কাকে বলেছিল? কাকে আমরা যদি কি বা কাকে দ্বারা প্রশ্নের উত্তর যেটা আছে সেটা হচ্ছে কর্মকারক হয়। আমাকে কে বলেছিল? আমাকে, তাহলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা আসে সেটা হচ্ছে কর্মকারক, সুতরাং এটা হচ্ছে কর্ম। কর্ম, এবং আমরা জানি যে সম্প্রদান কারক ছাড়া অন্য কারকের ক্ষেত্রে কে, রে, জন্য, নিমিত্ত যদি যুক্ত হয় তখন সেটা হচ্ছে দ্বিতীয় বিভক্তি হয়, দ্বিতীয় বিভক্তি। কর্মকারকে দ্বিতীয় বিভক্তি। সারা রাত বৃষ্টি ছিল, সারা রাত বৃষ্টি ছিল, এখানে সারা রাত কি? তাহলে আমরা জানি সময়, সময় এবং স্থান বা দুষ্গুণ অর্থে যদি বিষয় বোঝায় দক্ষ অদক্ষ অর্থে, তখন সেটা অধিকরণ কারক হয়। সারা রাত বলতে এখানে সময়কে বোঝানো হয়েছে, এবং এই সারা রাতের সাথে যদি কোনো বিভক্তি যুক্ত নাই, সুতরাং অধিকরণে শূন্য বিভক্তি, অধিকরণে শূন্য। হ্যাঁ, তারপরে শিকারী বিড়াল গুফে চেনা যায়, গুফে চেনা যায়। আমরা জানি যদি কোনো যন্ত্র সহায়ক বা উপায়, যন্ত্র সহায়ক বা উপায় হয়, ক্রিয়াপদের কাজটা কোনো যন্ত্রের সাহায্যে যদি হয়, কোনো উপায়ে হয়, বা কোনো কিছু সাহায্যে হয়, তখন সেটা হচ্ছে করণকারক হয়। তাহলে শিকারী বিড়াল গুফে চেনা যায়, এখানে চেনার উপায়টা কি? চেনার উপায়টা হচ্ছে গুফ, চেনার উপায়টা গুফ বা দাড়ি, সুতরাং এটাকে বলা হয় করণকারক। করণ, করণ, করণে গুফে, গুফে, গুফ যুগ এ, করণে সপ্তমী বিভক্তি, করণে সপ্তমী, করণে সপ্তমী বিভক্তি। তাহলে এই হচ্ছে আমাদের বাংলা যে অংশটুকু ছিল, এইগুলো এখানে এরকম মোটামুটি আমাদের সাথে যারা ছিলেন সবাই আশা করি যে ভালো পরীক্ষা দিয়েছেন, বিদ্যালয়ের সাথে যারা বিভিন্ন কোর্সে ছিলেন 11 থেকে 20 গ্রেডের। এখন আমাদের বাকি যে অংশটা আছে সেই অংশটা সলভ করার জন্য আমাদের তুফান স্যার আসবেন। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই সুস্থ রয়েছেন, ভালো রয়েছেন। তো আজকে যে বিষয়টি ছিল মূলত কর অঞ্চল 25 ঢাকা, এখানের যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন। আশা করি যারা পরীক্ষা দিয়েছেন আপনাদের পরীক্ষাটা খুব সুন্দর হয়েছে, এবং ইতোমধ্যে আমাদের বাংলা
এবং গণিত ইংরেজি এই তিনটি অংশই কিন্তু সম্পন্ন হয়েছে। সমাধানের আর বাকি যে অংশটুকু এটি রয়েছে সাধারণ জ্ঞান। প্রথমত এই সাধারণ জ্ঞানের যে প্রশ্ন, এখানে কিন্তু লিখিত পরীক্ষার যে প্রশ্নগুলো থাকে আপনার এক কথায় মানে ছোট ছোট উত্তর করতে হয়। প্রথম যে প্রশ্নটা ছিল কত নম্বর ছিল? সাধারণ জ্ঞানে 15 মার্ক। আমাদের বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টদের কিন্তু গণিত এবং ইংরেজি এই দুইটা অংশে একটু দুর্বলতা থাকে। কিন্তু স্যারের নাম সঞ্জিত মণ্ডল, জি ওকে, থ্যাংক ইউ। তো যেটা বলতেছিলাম যে ভাষা সহিত আর যেটা বললাম যে গণিত এবং ইংরেজিতে যদি কোনো দুর্বলতা থাকে তো আমাদের সেই বিষয়টা রিকভার করতে হবে কিন্তু সাধারণ জ্ঞান বা বাংলা অংশে, তাই না? তো সাধারণ জ্ঞানের অংশগুলো খুব বেশি সহজ ছিল আজকে। ভাষা সহিত আব্দুল জব্বার নামে নামকরণকৃত জব্বার নগর, হ্যাঁ, আব্দুল জব্বার নামে একটা জায়গা বা স্থানের নামকরণ হচ্ছে জব্বার নগর, যেটা হচ্ছে গ্রাম। এই গ্রামটি কোন অঞ্চলে অবস্থিত? আপনারা যারা লাইভটি দেখছেন এবং যারা পরীক্ষা দিয়েছেন আমি মনে করি অনেকেরই উত্তর সঠিক হয়েছে। তারপরেও যারা জানেন না আমি এদেরকে তাদের উদ্দেশ্যে সঠিক উত্তরটা লিখে দিচ্ছি। এটা হচ্ছে ময়মনসিংহ, ঠিক আছে? অনেকেই কিন্তু উত্তর করছে আমি দেখলাম, হ্যাঁ, ময়মনসিংহ, হ্যাঁ ময়মনসিংহ, ঠিক আছে, ময়মনসিংহ। এবং ময়মনসিংহ না, এখানে গফরগাঁও আপনি লিখতে পারেন, গফরগাঁও, ঠিক আছে, গফরগাঁও। তবে এখানে যেহেতু শুধু জেলার কথাটা বলছে আপনি ময়মনসিংহ লিখলেও অ্যান্সারটা হবে। এবং ময়মনসিংহের গফরগাঁওয়ে এই জব্বার নগর নামে একটি গ্রাম রয়েছে, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে কি হালদা নদী। হালদা নদী একটু জুম করে দেখাই আপনাদের সুবিধার্থে, বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। আচ্ছা, হালদা নদী কি কারণে বিখ্যাত? এই একটি প্রশ্ন, এটা এমসিকিউ হোক আর লিখিত হোক, এই প্রশ্নটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ অনেক পরীক্ষায় এই প্রশ্নটা আসে। সেটা বিসিএস সহ 11 থেকে 20 বলেন, প্রাইমারি, নিবন্ধন, সমস্ত পরীক্ষায় কিন্তু এই যে হালদা নদী, মানে এই নদীটার বিশেষত্ব এত বেশি, অনেক বেশি পরীক্ষায় আসে। কিন্তু হালদা নদী কি কারণে বিখ্যাত এটা আপনারা অনেকেই জানেন যে হালদা নদী কিন্তু কৃত্রিম কি মানে মৎস্য প্রজনন নদী হিসেবে এটা পরিচিত, তাই না? অনেকেই কিন্তু উত্তর করেছে কৃত্রিম মৎস্য প্রজনন। ওকে, ঠিক আছে, তাহলে আর এটা লিখছি না যেহেতু অনেক সহজ প্রশ্ন। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ, এই পাহাড়ি দ্বীপ, এই প্রশ্নটাও অনেক বেশি আসে। যারা জব সলিউশন বইটা পড়ে থাকবেন তারা দেখবেন প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত আপনি এই মানে যতগুলো প্রশ্ন আসে বিসিএস সহ সমস্ত প্রশ্নগুলো বিভিন্ন মন্ত্রণালয় বা অধিদপ্তরের, এই প্রশ্নগুলো পড়তে পড়তে মানে প্রথম পেজ থেকে বইয়ের শেষ অবধি যেতে যেতে অন্তত এই প্রশ্ন, ওই হালদা নদী বলেন বা এই প্রশ্ন অন্তত 10 থেকে 20 বার পাবেন বা তারও বেশি সময় পেতে পারেন, বেশিবার পেতে পারেন। হ্যাঁ, বাংলাদেশের একমাত্র পাহাড়ি বিশিষ্ট দ্বীপ কি? মহেশখালী, তাই না? মহেশখালী, এটা আমরা অনেকেই জানি, তাই না? মহেশখালী দ্বীপ, ঠিক আছে না? ওকে, মহেশখালী। তারপরের প্রশ্ন কি আছে? বঙ্গবন্ধু স্যাটেলাইট 1, বঙ্গবন্ধু 4 নম্বরে রয়েছে বা ঘ, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করা হয় কবে? এখানে একটা বিষয় আপনারা ফলো করবেন যে এখানে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করা হয় কবে, যে স্থান থেকে উৎক্ষেপণ করা হয়েছে ওইখানে এবং আমাদের বাংলাদেশ, এই দুইটা দেশের কিন্তু মানে তারিখটা একটু ভিন্নতা আছে। এই জন্য যদি লিখিত পরীক্ষা আপনি দেন সেক্ষেত্রে অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবেন। এটা হচ্ছে কি মাসে বলতে পারবেন? কার এই প্রশ্নটা 2018 শুধু বলছে 2018 সালে, কিন্তু কবে যেহেতু প্রশ্নে উল্লেখ করছে আপনার ডেফিনেটলি এখানে একদম জাস্ট টাইমটা উল্লেখ করতে হবে। 11 মে 2018। এবং আপনি ব্র্যাকেটে যদি এরকম একটু লেখেন বাংলাদেশ সময় 12 মে 2018, ঠিক আছে, তাহলে আপনার এই অ্যান্সারটা অন্যান্যদের তুলনায় আরো বেশি গ্রহণযোগ্যতা পাবে, ঠিক আছে। কি বললাম যে কবে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করা হয় কবে? অবশ্যই আপনি এই যে 11 মে, ঠিক আছে, এটা সঠিক উত্তর, বাট বাংলাদেশ সময় 12 মে 2018 এভাবে যদি লেখেন আপনার উত্তরটা অনেকের থেকে আরো বেশি গ্রহণযোগ্যতা পাবে অবশ্যই। তারপরে প্রশ্ন কি বলছে? একনেক এর চেয়ারপারসন কে? হ্যাঁ, চেয়ারপারসন কে এরকমও থাকতে পারে অথবা এরকমও উল্লেখ থাকতে পারে, কি বলা যায় বলেন তো? সভাপতি। আপনারা ঝটপট করে উত্তর করবেন, এমনিতেই সময় লাইভ সেশনটি অনেক সময় ইতোমধ্যে পার হয়ে গেছে এবং আপনারা খুব দ্রুত উত্তর করার চেষ্টা করবেন। এটা হচ্ছে প্রধানমন্ত্রী, ঠিক আছে। একনেকের কি বলা হয়েছে? একনেকের চেয়ারপারসন হচ্ছে প্রধানমন্ত্রী। তারপরের প্রশ্ন মুক্তিযুদ্ধের সময় ঢাকার, দেখেন কি বলছে মুক্তিযুদ্ধের সময়। তাহলে আমরা এই যে পরীক্ষা দিতে দিতে একটা বিষয় কিন্তু মোটামুটি বুঝে যাই যে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে। আপনারা খালি পরীক্ষা দিব, উত্তর করব বা পড়বো এরকম বিষয় না। এই প্রত্যেকটা পরীক্ষা দেবার ভিতরে আপনাদের এক একটা জিনিস রিসার্চ করতে হবে, এক একটা বিষয় গবেষণা করতে হবে যে এই সাধারণ জ্ঞান পার্টটা আপনি
কোন কোন জায়গা থেকে সাধারণত প্রশ্নগুলো আসছে এই জিনিসগুলো একটু চিন্তা করেন। আপনারা এই যে জব্বারের কথা বলছে, তাহলে এই যে ভাষা শহীদ মানে ভাষা আন্দোলনের বিষয় থেকে একটা প্রশ্ন আসছে। তারপরে আমাদের যে বড় বড় যে প্রজেক্ট, মেগা প্রজেক্ট অথবা দেশের উন্নয়নমূলক যে কাজগুলো হয়ে থাকে সেইখান থেকে আমাদের একটা প্রশ্ন চলে আসছে, দ্বীপ থেকে আসছে। তারপরে এই যে মুক্তিযুদ্ধ অর্থাৎ ভাষা আন্দোলন থেকে প্রশ্ন আসছে, মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন আসছে। হ্যাঁ, যে ঢাকার গেরিলা বাহিনীর নাম কি? গেরিলা বাহিনীর নাম কি? কে কে উত্তর করতে পারবেন এই প্রশ্নে? গেরিলা বাহিনীর নাম হচ্ছে ক্র্যাক প্লাটুন। লিখে দিই, হ্যাঁ, প্লাটুন। ঠিক আছে, প্লাটুন। আপনারা মিলিয়ে নেন। এই হচ্ছে 4 নম্বরের উত্তর। তারপরের প্রশ্ন হচ্ছে HTTP এর পূর্ণরূপ কি? তাহলে 15 মার্কের সাধারণ জ্ঞান প্রশ্নে একটা কিন্তু আপনার আইসিটি থেকেও প্রশ্ন চলে আসছে, তাই না? HTTP লিখে রাখেন। HTTP হাইপার, হ্যাঁ, হাইপার টেক্সট, TEXT টেক্সট ট্রান্সফার, তাই না? TRANS ট্রান্সফার, হ্যাঁ, APR ট্রান্সফার প্রোটোকল। ঠিক আছে, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। তাহলে আমরা কিন্তু এরকম ভাবে প্রশ্নগুলো যখন সলভ করব বা পড়ব, পাশাপাশি একটু এভাবে রিসার্চ করে বা নিজে বুঝে বুঝে পড়বো যে সাধারণত নেক্সট আমরা আরেকটা পরীক্ষা দিব, তো সেইখানেও এরকম যদি রিটেন টাইপের প্রশ্ন হয়ে থাকে, কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলো আসতে পারে বা কোন জায়গাটাকে আমার বেশি ফোকাস দিতে হবে, এটা কিন্তু আপনাকেই ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, কারণ হচ্ছে যে আপনি দেখা যাচ্ছে যে একটা কোর্সে যখন যুক্ত থাকবেন, ঠিক আছে, সেটা যে কোর্স হোক, BCS হোক, 11 থেকে 20 হোক, ব্যাংক হোক অথবা নিবন্ধন প্রাইমারি, যাই বলি না কেন, আপনি একটা কোর্সে যুক্ত থাকা মানে হচ্ছে সেখানে আপনি একজন মেন্টর পাচ্ছেন। আপনার সেই স্যার বা যে স্যার শিক্ষক মহোদয় ক্লাস নেবেন তারা কিন্তু সুন্দর করে গাইডলাইন দিবেন, তার যে সাবজেক্টের স্যার থাকবেন তারা। কিন্তু তারপরও বাসায় আপনাদের নিজেরও কিন্তু এই বিষয়গুলো সুন্দর করে বুঝে বুঝে পড়তে হবে। যে আপনি যখন নিজেই চিন্তা করবেন যে আমি স্যার আমি পরীক্ষা দিব, আমি এই পরীক্ষা দেখব কত পেলাম, এরকম। পদ্মা, পরের প্রশ্ন চলে যাই। পদ্মা কোন জাতীয় উন্নত প্রজাতির শস্যের, হ্যাঁ, জাত? তাহলে পদ্মা তো আমরা বেসিক্যালি জানি পদ্মা হচ্ছে একটা নদীর নাম, কিন্তু নদী ছাড়া এই প্রশ্নটা এরকমও আসতে পারতো যে নদী ছাড়া পদ্মা কিসের নাম? তাহলে এটা হচ্ছে তরমুজ, তাই না? তরমুজ। নদী ছাড়া পদ্মা কি? এভাবেও প্রশ্ন আসতে পারতো। প্রশ্ন ঘুরিয়ে ফিরে বিভিন্নভাবে আসতে পারতো। মানে আমার জানতে হবে যে একটা উন্নত জাতের শস্যের নাম হচ্ছে পদ্মা, যেটা কি তরমুজ। ক্লিয়ার? ওয়াটারমেলন যাকে বলা হয় ইংলিশে। ক্লিয়ার? আচ্ছা, আর প্রশ্ন আছে? হ্যাঁ আছে তো দেখলাম। এবারে দেখেন সাতিল আরব। তাহলে সাম্প্রতিক বিষয়াবলী থেকেও প্রশ্ন আসে, এই জিনিসটা আমরা ফাইন্ড আউট করতে পারলাম। সাতিল আরব অঞ্চলটির বিরোধের সঙ্গে কোন দুটি দেশ সম্পৃক্ত? কোন দুটি দেশ সম্পৃক্ত? মনে রাখবেন দুইটা ই শুধু, হ্যাঁ, দুইটা ই, ইংলিশে আই আর ই মানে কি রস্যই, দুটি ই। ক্লিয়ার? একটা হচ্ছে ইরাক, এই প্রশ্নের উত্তর। একটা হচ্ছে ইরাক আর একটা হচ্ছে ইরান। ঠিক আছে, একটা হচ্ছে ইরাক আর একটা হচ্ছে ইরান। ক্লিয়ার? যেহেতু প্রশ্ন সমাধান, এখানে অত ব্যাখ্যা বিশ্লেষণ করার সময় নেই, আপনারা ধৈর্য হারা কেউ হবেন না আর কি। হ্যাঁ, তারপরের প্রশ্ন হচ্ছে কি, বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলিত হয় কোন তারিখে? তাহলে এখানে তারিখ বলছে, আমরা যদি শুধু সাল বলি তাহলে কিন্তু আপনি চিন্তা করবেন যে না আমি উত্তরটা সঠিক করছি, বাট তারপরও উত্তরটা ভুল হয়ে যাবে। কোন তারিখে বলা মানেই হচ্ছে আপনাকে অবশ্যই তারিখটা বলতে হবে। ঠিক আছে, বার বলার দরকার নয়। 2 মার্চ 1971। ঠিক আছে, 2 মার্চ 1971 লিখে দিচ্ছি। অনেকেই সঠিক উত্তর করেছেন, এজন্য এটাকে পতাকা দিবসও বলা হয়, তাই না? দোসরা মার্চ। এই যে দোসরা কেন লিখলাম, এটা হচ্ছে হিন্দি শব্দ যেটা তারিখবাচক, 2 মার্চ 1971। ঠিক আছে, ওকে। এরপরে যে প্রশ্নটা, সবগুলো প্রশ্ন সহজ দেখলাম। কেয়ার এর পূর্ণ রূপ কি? এইটা কে লিখতে পারবেন? আমি একটু দেখতে চাই এখন। কেয়ার এর পূর্ণ রূপ কি? 2 মার্চ। এটা সহজ প্রশ্ন, সবাই পারে। সহজ প্রশ্ন সবাই পারা মানে কি সবাই এখানে ওইটাতে ফুল নম্বর পেল। এখন কথা হচ্ছে 15টা প্রশ্নের মধ্যে এই একটা প্রশ্ন কঠিন দিল সাপোজ, তাহলে এই কেয়ার এর সঠিক উত্তরটা আপনাকে করতে হবে। CARE, কেয়ার। হ্যাঁ, ফুল মিনিং লিখবেন সবাই। বলে দেবো, একটু কি হিন্টস দিয়ে দিব? সুজন রায় সজীব বলছে জানি না। ঠিক আছে ভাই, পরীক্ষা দিয়েছিলেন, কেমন হয়েছে বলেন তো? কেয়ার এর ফুল মিনিংটা একটু বলবেন। কোঅপারেটিভ। একটু হিন্টস আমি দিয়ে দিই। আচ্ছা দেখেন,
কোঅপারেটিভ কোঅপারেটিভ অ্যাসিস্ট্যান্স, ASSIS অ্যাসিস্ট্যান্স রিলিফ, LIEF, এটা কিন্তু ইএফ রিলিফ, তারপরে কি এভরিওয়্যার, RY এভরিওয়্যার, WACR। আচ্ছা আমি একটু এখানে ছোট ছোট করে লিখছি, এটা এভরিওয়্যার উচ্চারণ হবে, ঠিক আছে। এই হচ্ছে আপনার কেয়ারের ফুল মিনিং। তারপরে হচ্ছে কি ভাওয়াইয়া কোন অঞ্চলের গান, ভাওয়াইয়া কোন অঞ্চলের গান, এটা তো পারার কথা নাকি, আনকমন ছিল। এই যে পরীক্ষা কিন্তু এতটুকুই, যে 70 মার্কের পরীক্ষা হবে, 70-এর মধ্যে সাধারণ জ্ঞান থেকে এটি কোন পরীক্ষার প্রশ্ন, এইটা হচ্ছে আজকে ঢাকা কর অঞ্চল, শুধুমাত্র ঢাকা বিভাগে যতগুলো জেলা রয়েছে এই জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারছে এবং এখানের এই প্রার্থীরাই মূলত পরীক্ষাগুলো দিতে পারলো, ঠিক আছে। কোঅপারেটিভ অ্যাসোসিয়েশন রিলিফ এভরিওয়্যার, ওকে ফাইন, থ্যাংক ইউ। তো যেটা বলতেছিলাম এরপরে ভাওয়াইয়া কোন অঞ্চলের গান, রংপুর, ওকে ফাইন, থ্যাংক ইউ। হাসি মধু কমেন্ট করেছে, সাহারা, মীর সাহারাও কমেন্ট করেছে, ওকে। ভাওয়াইয়া রংপুর অঞ্চলের গান। তারপরে বর্তমানে দেশের বৃহৎ বিদ্যুৎ কেন্দ্র কোনটি, দেশের বৃহৎ বিদ্যুৎ কেন্দ্র, ঠিক আছে, এটা একটু উত্তর করেন সবাই। বর্তমানে দেশের বৃহৎ বিদ্যুৎ কেন্দ্র কোনটি? আর 2-3টা প্রশ্ন আছে, আমরা শেষ করে দিব। এটি হচ্ছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, মনে রাখবেন সবাই, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, ঠিক আছে। এখানে লিখে দিচ্ছি পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, ওকে। তো এই ছিল ড এর উত্তর। তারপরে ঢ হচ্ছে মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন। তাহলে মুজিবনগর সরকার থেকে প্রশ্নগুলো আমরা কোন কোন জায়গা থেকে দেখলাম, ভাষা আন্দোলন থেকে আসে, মুক্তিযুদ্ধ থেকে আসে, তারপরে এই যে মানে বাংলাদেশের যে 1947 থেকে 1971 সাল এই সময়কালের মধ্যে থেকে অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকে ক্যাপ্টেন এম মনসুর আলী, ওকে। এটার উত্তর হচ্ছে ক্যাপ্টেন এম মনসুর আলী, এখানে ক্যাপ্টেন লিখতে হবে, ক্যাপ্টেন এম লিখবেন, এম মনসুর আলী, হ্যাঁ, মনসুর আলী, ঠিক আছে। পাঙ্গন উপজাতি বাংলাদেশের কোন অঞ্চলে বসবাস করে, পাঙ্গন উপজাতি বাংলাদেশের কোন অঞ্চলে বসবাস করে, মনসুর আলী, ওকে, থ্যাংক ইউ। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ বিদ্যুৎ কেন্দ্র। তারপরে পাঙ্গন উপজাতি বাংলাদেশের কোথায় বসবাস করে বলেন তো? পাঙ্গন উপজাতি হচ্ছে সিলেট ও মৌলভীবাজার, উত্তরটা লিখে দিচ্ছি। পাঙ্গন উপজাতি সিলেট ও মৌলভীবাজার। তবে একটা কথা বলি, যদি কেউ এখানে একটা উত্তর করেন যে শুধু একটা জেলা সিলেট বলেন, অথবা স্বর্ণা ভট্টাচার্যের জেলা হচ্ছে মৌলভীবাজার, ওকে, থ্যাংক ইউ। যদি কেউ একটা জেলা লেখেন তাও অসুবিধা নেই, কারণ এখানে কিন্তু কোন বলে নাই, হ্যাঁ, কোন এরকম কথাটা বলে নাই যে কোন অঞ্চলে বাস করে, তাহলে আমাদের দুটো দেওয়াই দরকার ছিল বা তারও বেশি। কিন্তু যেহেতু কোন অঞ্চলে বাস করে, আপনি মৌলভীবাজার দিলেও আপনার উত্তর হবে, ঠিক আছে। তবে কিছু অংশ সিলেটেও বসবাস করে। তো এই ছিল মূলত কথাবার্তা। এবং আজকে যে প্রশ্নটা, আপনাদের প্রশ্ন সমাধানের পুরো অংশটা জুড়ে যারা রয়েছেন শুরু থেকে শেষ অবধি, সবাইকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। এবং মূল কথা হচ্ছে কি, যে আপনারা যারা 11 থেকে 20তম গ্রেডে প্রস্তুতি নিচ্ছেন, 11 থেকে 20তম গ্রেডের, এই যে অনেকে প্রশ্ন করছিলেন তাদের জন্য কিন্তু এই যে দেখিয়ে দিচ্ছি যে কর অঞ্চল 25 অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এই যে একটা ভাইটাল পদ, বাংলাদেশের এমন কোনো সরকারি মন্ত্রণালয় অধিদপ্তর নাই অন্তত এই পদটা না আছে। এই পদে কিন্তু সারা বছর সার্কুলার লেগেই থাকে, মানে সমস্ত অধিদপ্তর মন্ত্রণালয়। সো আমরা কি করব, যে এখানে অনেকগুলো পরীক্ষা দিব, কোনোটায় টিকবো না, কোনোটায় ভাইভা দিব, ভাইভাতে গিয়ে ফেল, এরকম কিন্তু অনেকের মধ্যে হয়ে থাকে। তো আপনার সেক্ষেত্রে কি করণীয়, যে একটা সঠিক গাইডলাইনের মাধ্যমে যদি আপনি আপনার নিজেকে আরও বেশি মানে আপনার প্রস্তুতিটা আরও বেশি জোরালো করতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই আপনি লাভবান হবেন। এবং এই জন্য বাংলাদেশের যে কোনো একটা মন্ত্রণালয় বা অধিদপ্তরে আপনার একটা চাকরি নিশ্চিত করার জন্য বিদ্যাবাড়িতে কিন্তু একটি চলমান কোর্স রয়েছে। কারণ এই যে অফিস সহকারী কাম কম্পিউটার, এটি একটি 16তম গ্রেড। আর আমি এখন যে কোর্সটার কথা বলবো এটি হচ্ছে 11 থেকে 20তম গ্রেডের মধ্যে। এইখানে 11 থেকে 20তম গ্রেডের ভিতরে যে পরীক্ষাগুলো যেভাবে সাধারণত অনুষ্ঠিত হয়ে থাকে, যেমন আজকের প্রশ্নটা দেখলাম কি বলেন তো, রিটেন।
তো কোনোটায় আছে দেখা যাচ্ছে প্রিলির পরে সরাসরি ভাইবা, আবার কোনোটায় প্রিলির পরে রিটেন হয় তারপরে ভাইবা হয়, আবার কোনোটায় রিটেনের পরে ভাইবা হয়। তো এরকম সব মিলিয়ে ঝিলিয়ে আমাদের এই কোর্সটি যেটা হচ্ছে এটি কম্বাইন্ড কোর্স। কম্বাইন্ড মানে এখানে আপনার প্রিলির প্রস্তুতিও নিতে পারবেন এবং রিটেনের প্রস্তুতির জন্য মানে রিটেনের জন্য আলাদা ক্লাসের ব্যবস্থা এবং প্রিলির জন্য আলাদা ক্লাসের ব্যবস্থা। তো আমাদের 11 থেকে 20 গ্রেডের স্পেশাল কেয়ার লাইফ ব্যাচ 5 ইতোমধ্যে আমাদের 4টি ব্যাচ ক্লোজ হয়ে গেছে, 5 নম্বর ব্যাচে ভর্তি চলছে। তো যারা এই জাতীয় চাকরির জন্য প্রস্তুতি নিতে যাচ্ছেন অথবা চিন্তা করেন যে অন্তত হলেও একটা অফিস সহকারী বা হিসাব রক্ষক বা বিনিয়োগ অ্যাসিস্ট্যান্টের বিভিন্ন পদ আছে, তো এর মধ্যে বা কম্পিউটার অপারেটর, তো একটা চাকরি যদি নিশ্চিত করতে চান সেক্ষেত্রে আমাদের এই ব্যাচে বা এই কোর্সে যুক্ত হতে পারেন। এই ব্যাচে ভর্তি চলছে। এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যে আমাদের বিদ্যাবাড়ির কিছু নাম্বার আছে, এই নাম্বারগুলোতে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা যোগাযোগ করতে পারেন। আশা করি লাভবান হবেন। তো এই ছিল আজকের মতো, আমরা এখন বিদায় নিব। আর তাছাড়াও আমাদের বিদ্যাবাড়ি অ্যাপ এবং ওয়েবসাইট এখন সম্পূর্ণরূপে ঠিক হয়ে গেছে। এখন থেকে সমস্ত কার্যক্রম আপনি বিদ্যাবাড়ির অ্যাপ এবং ওয়েবসাইটে দেখতে পাবেন। আপনি চাইলে বিদ্যাবাড়ি আমাদের যে ওয়েবসাইট ভিজিট করে আসতে পারেন, www.bidyabari.com। এই হচ্ছে আমাদের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল রয়েছে, ফেসবুক পেজে তো আপনি এখন বর্তমানে যুক্ত আছেন। এই ছিল আজকের মতো লাইভ সেশনটি, আমি শেষ করছি। তো যারা শুরু থেকে শেষ অবধি ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি সঞ্জিত মণ্ডল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।